এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। ইউ ইডিয়েট গার্ল, এগুলো কি করছো? ভাইয়া জাস্ট 2 মিনিট, তাহলেই ঠিক হয়ে যাবে। এই উপরে ওঠার সময় একটু প্রবলেম হয় আমার, পরে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ পাশে বসে থাকা একটা অপরিচিত ছেলে ধমকের স্বরের কথা শুনে কেঁপে উঠল মিম। ছেলেটা আরিয়ান। এই মুহূর্তে মিম ফ্লাইটে করে রাজশাহী থেকে ঢাকায় ফিরছে নিজের বাড়িতে। এই মুহূর্তে প্লেন উপরে ওঠার উদ্দেশ্যে চলতে শুরু করবে। এদিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওর, সাথে বমি পাচ্ছে, তাই হাতে একটা লেবু নিয়ে গন্ধ শুকতেছিল আর বমির আসার পূর্বাভাস কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওর এমন কাজে বিরক্ত মাখা মুখ নিয়ে পাশে থাকা ছেলেটি মানে আরিয়ান ওকে ইডিয়েট বলল। এই সব হয়েছে ওর বড় আপু মেঘলার জন্য। ট্রেনের টিকিট কাটতে বলেছিল, কিন্তু সে প্লেনের টিকিট কেটে দিয়েছে। এই মুহূর্তে ওর মেঘলা আপুকে হাজারটা গালি দিতে ইচ্ছে করছে। ওর ভাবনার মাঝেই আবারও পাশে বসে থাকা ছেলেটি বলল, এই মেয়ে, যেগুলোতে উঠতে পারো না সেগুলোতে উঠো কেন? মিমের ইচ্ছে তো করছে ছেলেটার মাথা ফাটিয়ে দিতে, কিন্তু ছেলেটা এই মুহূর্তে যে পরিমাণ রেগে আছে, মনে তো হচ্ছে কিছু বলে এখানে শেষ করে দিবে ওকে, তাই চুপ করে আছে। লেবুর গন্ধ আরেকবার নিয়ে মিম বলল, ভাইয়া জাস্ট 2 মিনিট, তাহলেই ঠিক হয়ে যাবে। এই উপরে ওঠার সময় একটু প্রবলেম হয় আমার, পরে সব ঠিক হয়ে যাবে। একটা বিরক্ত মাখা মুখ নিয়ে কিছু বলতে কেউ বলল না আকাশ, কারণ এখন প্লেন উপরে উঠবে। কিছুক্ষণ পর স্বস্তির নিঃশ্বাস ফেল মিম, কারণ এখন প্লেন আকাশে মেঘের মাঝে ভাসছে, তাই এখনো কুল। এক প্রফুল্ল হাসি দিয়ে পাশে বসে থাকা আকাশকে বলল, আমি এখন পুরো ফিট ভাইয়া, আর কোনো চিন্তা নেই। এখন আপনি নিশ্চিন্তে বসতে পারেন। হয়তো ওর কথা ভালো লাগেনি আকাশের। কথাটা শুনে মুখ ঘুরিয়ে নিল, মনে মনে বলল, স্টুপিড লেডি। কথাটা শুনেও কিছু বলল না মিম। পাশের উইন্ডোটা দিয়ে নিচের দিকে তাকালো। সবকিছু ছোট লাগছে এখন। পৃথিবী সত্যি খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখন অপেক্ষা কখন বাসায় ফিরবে আর কখন সবার সাথে দেখা হবে। বিশেষ করে ওর বেস্টু অ্যান্ড আপু, ওরা থাকবে বলেছে এয়ারপোর্টে। ওর নাম হচ্ছে তানজিল মিম। এবার অনার্স ফার্স্ট ইয়ারে উঠেছে, মানে ভার্সিটিতে ভর্তি হবে। এইসব ভেবে অপেক্ষার প্রহর গুনতে লাগলো মিম। এদিকে মিমকে রিসিভ করার জন্য ব্যস্ত রাস্তায় গাড়ি পাওয়ার জন্য হাঁটছে মেঘলা আপু আর ঋতু। তাদের উদ্দেশ্য হলো এয়ারপোর্টে যাওয়া, তাই গাড়ি পাওয়ার উদ্দেশ্যে হাঁটছে তারা। এমন সময় বিপরীত দিক থেকে ফোন টিপতে টিপতে সামনে এগোচ্ছিল আরুষ। হঠাৎ কিছুর সাথে ধাক্কা লেগে ছেলেটির হাত থেকে তার ফোনটা পড়ে যায়, আর ধাক্কাটা লেগেছে ঋতুর সাথে। এদিকে ঋতু মেঘলা আপুর সাথে কথা বলে ব্যস্ত থাকাতে সামনের ব্যক্তিকে খেয়াল না করেই ধাক্কা লেগে পড়ে যায় নিচে। ঋতু মাথা আগুনের বেগে জ্বলতে লাগলো, সাথে সাথেই নিচ থেকে উঠে ঝড়ের গতিতে বলল, এই যে মিস্টার ফাটা ডিসপ্লে, চোখ কোথায় থাকে আপনার? প্যান্টের পকেটে নিয়ে ঘুরেন নাকি? হোয়াট? ফাটা ডিসপ্লে মানে কি? ওহো, ফাটা ডিসপ্লে বুঝি না। কোন গ্রহ থেকে আসছেন শুনি? মঙ্গল গ্রহ থেকে? আপনি কিন্তু একটু বাড়াবাড়ি করছেন মিস। ও, আমি বাড়াবাড়ি করছি নাকি? ইউ চোখ দুটোকে প্যান্টের পকেটে নিয়ে হাঁটতেছিলেন? ইউ ফাটা ডিসপ্লে। আমি ফাটা ডিসপ্লে হলে ইউকে পচা পান্তাবাত। ঋতু চেঁচিয়ে বলল। কি? আরুষ একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কেন কানে শুনতে পাননি মিস? পচা পান্তাবাত। আপনাকে তো আমি, একে তো রাস্তার মাঝখানে ধাক্কা মেরে ফেলে দিলেন, তার ওপর আবার বড় বড় কথা। দাঁড়ান, আপনাকে তো আমি। ঋতু কিছু বলতে যাবে, তার আগে মেঘলা আপু ডাক দিয়ে বলল, ঋতু, তাড়াতাড়ি আয়, গাড়ি পেয়ে গেছি। এতক্ষণ কি হলো তা কিছুই শোনেনি মেঘলা আপু, কারণ উনি এদিকে ঋতুকে দাঁড় করিয়ে রেখে ওদিকে গেছিলেন। সে যাই হোক, ঋতু আরুষকে বলল, ইউ ভাঙা ডিসপ্লে, গাড়িটা না পেলে? এতটুকু বলে ঋতু চলে গেল। গাড়িতে গিয়ে বসে পড়ল মেঘলা আপু আর ঋতু। তারপর গাড়ি চলল তার আপন গতিতে, আর এদিকে আরুষ হাবলার মতো তাকিয়ে রইল ঋতুর দিকে। ঠিক এতক্ষণ কি হলো সব যেন তার মাথার উপর দিয়ে গেল। এমন সময় ফোন বাজলো আরুষের। ফোনের উপরে আরিয়ানের নাম দেখে মনে পড়ল তার। এখন সে ঠিক কোথায় যেতে নিয়েছিল। ফোন তুলে বলল সে, দোস্ত এই তো গাড়িতে।
আমি আধা ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। হুম, তাড়াতাড়ি আয়। হঠাৎ আরিয়ান ধমকেশ্বরী বলল। ইউ ডাফার মেয়ে, এটা কি করলে? এদিকে আরুষ আরিয়ানের কথা শুনে বলল। কি হয়েছে দোস্ত? আর বলিস, পাশে একটা ইডিয়েট বসেছে। কি? আর কিছু বলতে পারল না আরুষ, তাকে ফোন কেটে দিল আরিয়ান। আরুষও আর কিছু না ভেবে গাড়ি পেয়ে তাতে উঠে বসে পড়ল। উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া। সরি ভাইয়া, আসলে আমি বুঝতে পারি নাই পানিটা আপনার গায়ে পড়বে। কিছুক্ষণ আগে পানি খাওয়ার জন্য ব্যাগ থেকে বোতল বের করে বোতলে মুখ আটকাতে ভুলে গেছিল মিম। হাতে পানির বোতল নিয়ে নিচে জানালা দিয়ে নিচে তাকাতে গিয়ে এদিকে বোতলটাকে উঁচু করার ফলে সব পানি গিয়ে পড়ল পাশে বসে থাকা ছেলেটির গায়ে। এদিকে অগ্নি চক্ষু নিয়ে তাকিয়ে আছে ওর দিকে ছেলেটি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে ওর। অবশ্যই একটু আগে ডাফার বলেছে, না জানি এখন আরো কি কি বলে। ওকে অবাক করে দিয়ে কিছু না বলেই উঠে গেল সিট থেকে। যাক বাবা, বেঁচে গেছে। এর ভেতর মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো ওরা আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা ল্যান্ড করতে চলেছে। সব শুনে খুশি লাগলেও আবার ভয় এসে গ্রাস করলো। এখন যদি বমি করে ফেলে অন্য, এই ভেবে মাথায় হাত দিল মিম। এমন সময় আবার পাশে এসে বসলেন সেই ছেলেটি। তাকে দেখে ভয়ে আরো শরীর কাঁপছে ওর। এখন আবার কিছু করে ফেললে এবার ছাড়বে না মনে হয়। হঠাৎই প্লেন নিচু হতে শুরু করলো। ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে মিম। সাথে সাথে পাশে থাকা ছেলেটির হাত চেপে ধরল মিম। এদিকে এয়ারপোর্টে আবার আরুষ আর ঋতু একসাথে দরজা দিয়ে ঢুকতে গিয়ে ধাক্কা খেলো। আরুষ সরি বলতে গিয়ে আবার পড়ল না। এদিকে ঋতু আবার চেঁচিয়ে উঠে পড়ল। ইউ ফাটা ডিসপ্লে আবার? আসলে আজকে একই ফ্ল্যাটে আরিয়ান আর মিম আসছে। মিম মেঘলা দুই বোন। মিমকে রিসিভ করতে আসছে ওর বেস্টু ঋতু আর বোন মেঘলা। আর আরিয়ানের বন্ধু আরুষ আরিয়ানকে রিসিভ করতে আসছে। আরিয়ানরা আবার দুই ভাই, আরিয়ান আর আকাশ। এদিকে 5 বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেছে আকাশ, যে কিনা মিমের বড় বোন মেঘলাকে ভালোবাসে। ফ্লাইটে বসে প্রফুল্লের সাথে হাসি দিচ্ছে সে। বহুদিন পর আবার তার বাবা মা, ছোট ভাই সহ আরো প্রিয় মানুষদের সাথে দেখা হবে তার। পড়াশোনা করতেই দেশে বাইরে গিয়েছিল আকাশ। এখন বাবার বিজনেস সামলাবে সে। নিজের হাতে সব গুছিয়ে নেবে এমন পন্থা তার। এই মুহূর্তেই আকাশ তার মোবাইলের ওয়ালপেপারে থাকা একটা মেয়ের ছবি দেখতে ব্যস্ত। কারণ এই মেয়েটাকেই জীবনসঙ্গী করতে চায় আকাশ। সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে আকাশ মেঘলাকে। এখনো বলা হয়ে ওঠেনি তার, তবে এখনো তারা খুব ভালো বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড তারা। বাসায় ফিরেই দেখা করবে আকাশ মেঘলার সাথে, এমনই একটা বাসনা নিয়ে ছবির সাথে কথা বলতে লাগলো আকাশ। উইন্ডো সিটে বসে মেঘলার ছবিটাকে বুকে জড়িয়ে ধরে এসব ভাবনা নিয়ে চলো সে নিজের দেশে। ইউ চিপ গার্ল, ছাড়ো আমায়। চেঁচিয়ে কথাগুলো বলল আরিয়ান। অবশ্যই বলবে, এমনটা তো স্বাভাবিক। কোনো অপরিচিত মেয়ে যদি তার হাত চেপে ধরে থাকে তাহলে অবশ্যই চেঁচাবে। তাই বলে চিপ গার্ল? মুহূর্তেই মেজাজ তুড়কে গেল মিমের। এখন প্লেন ল্যান্ড করে ফেলেছে, তাই এতক্ষণ যে ভয়ের জন্য চুপ করেছিলাম এখন আর তা নেই। তাই চেঁচিয়ে বলল, ইউ মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, কতক্ষণ যাবত খালি কানের সামনে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছেন। প্রথমে ইডিয়ট বলেছেন, তারপর ডাফার বলেছেন, আর এখন চিপ গার্ল। মানছি আমার একটু সমস্যার জন্য আপনাকে একটু অসুবিধায় ফেলেছি, তার মানে এই নয় যে বারবার কথা শোনাবেন। কতক্ষণ যাবত ভাঙা টেপ রেকর্ডারের মতো প্যাক 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 করেই যাচ্ছেন। হোয়াট? ভাঙা টেপ রেকর্ডার মানে কি? ওরে বাবা, এত বড় ছেলে নাকি ভাঙা টেপ রেকর্ডার মানে বোঝে না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই আপনার নাম, ভাঙা টেপ রেকর্ডার। কি? আমি ভাঙা টেপ রেকর্ডার? এতক্ষণ তো এত ঝাঁজ ছিল না, এখন এত ঝাঁজ আসলো কোথা থেকে? মিস ঝাঁজবতী লবঙ্গ। হোয়াট? ঝাঁজবতী লবঙ্গ? আপনি একটা... এমন সময় ফোনটা বাজলো মিমের। উপরে মেঘলা আপুর নাম দেখে তাড়াতাড়ি করে তুলে পড়ল। আসছি। এতটুকু বলে ফোনটা কাটলো মিম, আর এদিকে তাকিয়ে বলল, মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, এখন যাচ্ছি আপনার সাথে, পরে দেখা হলে এর শোধ তুলবো আমি। বলে একটা ভেংচি কাটলো মিম, তারপর চলে আসলো। আর এদিকে আরিয়ান মেয়েটির এমন কাণ্ডে চোখ মুখ গরম হয়ে আসছে, কিন্তু নিজের রাগটাকে এখানে দমিয়ে রেখে নিজের ব্যাগপত্র নিয়ে চলল সেও।
মনে মনে হাজারটা গালিতেও দিচ্ছে মেয়েটাকে, আর মনে মনে বলছে সে পরের বার দেখা হলে ভাঙা টেপ রেকর্ডার বলার জন্য কি শাস্তি দেয় মিস ধাজপতি লবঙ্গ, দেখে নিও। এই ভেবে হাঁটতে শুরু করলো আরিয়ান। ইউ ফাটা ডিসপ্লে, আবার ধাক্কা মারলেন আমাকে। এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। আপনার জন্য আপু আগে চলে গেল আর আমি বাইরে রয়ে গেলাম। আরুষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা করেছি বেশ করেছি, ইউ পচা পান্থাবাদ। একে তো দোষ করেছেন, তার ওপর আবার বড় বড় কথা। একেই তো বলে চোরের মায়ের বড় গলা। হোয়াট ডু ইউ মিন বাই চোরের মায়ের বড় গলা? কচু, আমাকে যেতে দিন। আমার বেস্টু অনেক দিন পর আসছে, তাড়াতাড়ি যেতে হবে। আমাকেও যেতে হবে, আমারও দোস্ত আসবে। তো আপনাকে কে বারণ করেছে? আমি আগে এসেছি, সো আগে যাব। কোন ডিকশনারিতে লেখা আছে যে আগে আসবে তাকে আগে যেতে হবে? আমার ডিকশনারিতে লেখা আছে। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আশেপাশের সবাই প্রথমে একটু অবাক হলেও পরে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর এরা বকবক করতে করতে। এইদিকে প্লেন থেকে বেরিয়ে এসেই কিছুটা দূরে আপুকে দেখে দৌড়ে এসে আপুকে জড়িয়ে ধরল মিম। জড়িয়ে ধরেই বলল, কেমন আছো আপু? ভালো, তুই? খুব ভালো, কিন্তু তুমি একা কেন? আমার ময়দা সুন্দরীরও তো আসার কথা ছিল। মিমের কথাই আপুরও মনে হয় ঋতুর কথা মনে পড়ে গেল, তাই বলল, আরে এসেছো তো একসাথেই তো। ভিতরে ঢুকলাম, তবে কি ও ভিতরে ঢুকেনি? চল তো বাইরে গিয়ে দেখি। ওকে চল আপু। এই বলে দুই বোন মিলে চলল বাহিরে। ইউ ফাটা ডিসপ্লে, আমি আগে যাব মানে আমি যাব। এক প্রকার চেঁচিয়ে বলল ঋতু। এদিকে আরুষও নাচর বান্দা, সেও বলছে, আমিও আগে যাব। টোটাল কথা হলো কেউ কাউকে আগে যেতে দিবে না। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতেই মিম আর মেঘলা দেখলো ঋতু একটা ছেলের সাথে তুমুল বেগে ঝগড়া করছে, মানে আরুষের সাথে। মিমের সাথে আপু হয়তো অবাক হয়ে গেল, ঋতুর কাছে গিয়ে বলল, ওই তুই এগুলো কি করছিস? মিমের কথা শুনে অবাকের সাথে তাকালো ঋতু মিমের দিকে, তারপর তাকিয়ে থেকেই বলল, আর বলিস না, এই ফাটা ডিসপ্লেটা আমাকে আগে ঢুকতেই দিল না। আমি ভেতরে ঢুকতে ঢুকতে তুই চলে এলি। কি নাম রে বাবা, ফার্ট ডিসপ্লে। ওকে দেখে আরো রেগে গেল ঋতু, তাই আবার ছেলেটিকে বলল, ইউ ফাটা ডিসপ্লে, আপনার জন্য আমি ভেতরে ঢুকতে পারলাম না। আপনাকে তো আমি পরে দেখে নেব। এই বলে মিমের হাত ধরে চলল ঋতু। ওদিকে আসতে দেখে আপু আসলো পিছু পিছু। ওদের আসতে দেখে আপু আসলো পিছু পিছু। চেঁচিয়ে বলল আরুষ। ঋতু আরুষের কথা শুনে পিছনে তাকিয়ে একটা ভেঙচি কেটে আবারও চলে আসলো। তারপর তিনজন মিলে গাড়িতে বসে পড়ল। উদ্দেশ্য বাড়িতে ফিরতে হবে তো নাকি। এদিকে আরুষ ওদের যেতে দেখে মুহূর্তে মনে পড়ে গেল আরিয়ানও তো তাহলে বাইরে চলে এসেছে। অন্য তাড়াতাড়ি চল আরুষ। এই বলে এক প্রকার দৌড়ে ভিতরে ঢুকলো আরুষ। আশেপাশে চোখ বুলাতে লাগলো সে আরিয়ানকে দেখার অপেক্ষায়। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান, কারণ সেও এখনো আরুষকে কোথাও দেখতে পাচ্ছে না। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে কল করে ফোনটা কানে ধরলো আরিয়ান। আরিয়ান কল করার আগেই পিছন থেকে আরুষ বলে উঠল, আরে দোস্ত, কেমন আছিস তুই? এই বলে জড়িয়ে ধরলো আরুষ আরিয়ানকে। ছাড় শয়তান, কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, তোর হিসাব আছে? সরি দোস্ত, আসলে একটা মেয়ের সাথে ঝগড়া লেগে গিয়েছিল। আরুষের কথা শুনে আরিয়ান অবাক হয়ে পড়ল। কি সিরিয়াসলি? তোর সাথেও মেয়েদের ঝগড়া হয়? তাহলে বলছে কি, চল গাড়িতে বসে বলছি সব তোকে। এই বলে আরিয়ানের ব্যাগটা কাঁধে নিয়ে চলল আরুষ। তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে চলল তারা তাদের গন্তব্যে। আর আরুষ বসে আরিয়ানকে সব বলতে লাগলো। এতক্ষণ যাবৎ তার আর ঋতুর সাথে যা যা ঘটনা ঘটেছে সব শুনে হাসতে লাগলো আরিয়ান। হাসি থামিয়ে বলল আরিয়ান, যাই বরস, নামটা কিন্তু জোস, ফাটা ডিসপ্লে। এতটুকু বলে আবার হাসলো আরিয়ান। আর আরুষও সেও হাসলো আরিয়ানের সাথে। সিরিয়াসলি ঋতু নামটা কিন্তু সেই দিয়েছে ছেলেটা তোকে, পচা পান্তা ভাত। বলে হেসে উঠল মিম। এতক্ষণ মিম আর আপু ঋতু আর ওই ছেলেটার সাথে হয়ে যাওয়া ঘটনা শুনে হাসছিল সবাই। হাসতে হাসতে এক প্রকার গাড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম। সত্যি ভাবা যায় একবার না দুবার ঝগড়া হয়েছে তাদের। হঠাৎ ড্রাইভার কাকু বলল, আমরা চলে এসেছি।
তারপর তাকে টাকা দিয়ে ওরা চলো বাসার ভিতরে। কলিং বেল বাজতেই আম্মাজান এসে দরজা খুলে দিলেন। তারপর আম্মুকে জড়িয়ে ধরল মিম। তারপর এটা ওটা করে চলে গেল আজকে 3টা। পরের দিন সকালে ইউ ডাফার মেয়ে, চোখ কোথায় থাকে? এখনই তো গাড়ির নিচে পড়ে উপরে চলে যেতে। কি হতে পারতো ভাবতে পারছো? ছেলেটির কথা শুনে তার মুখের দিকে তাকাতেই 440 ভোল্টের ঝটকা খেল মিম। অন্য এদিকে ভাঙ্গা টেপ রেকর্ডার। আসলে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল মিম রাস্তায়। উদ্দেশ্য ছিল ঋতু আসার অপেক্ষায়, কিন্তু হঠাৎ ওর ফোন আসায় ও বলল ও একটু পর আসবে, তাই মিমকে একাই যেতে বলল। আর ওর সাথে কথা বলতে বলতে কখন যে গাড়ির সামনে এসে পড়েছে বুঝতেই পারেনি। আর্নিয়ার কথাই জবাব না দেওয়াতে একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বলল সে, ওই ইউ ঝাঁজপতি লপঙ্গ, কথা বলছো না কেন? মুহূর্তে মেজাজ বিকে গেল মিমের। একই ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, তার উপর আবার এই ভাঙ্গা টেপ রেকর্ডার প্যাক প্যাক করছে। মেজাজ বিগড়ে যাওয়াতে চেঁচিয়ে বলল, ওই যে মিস্টার ভাঙা টেপ রেকর্ডার, ইচ্ছে করে করেছি নাকি ভুল করে হয়ে গেছে? ভুল করে এখন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতে পারতো? চোখ থাকতেও কানা কোথাকার। হোয়াট? আপনি আমাকে কানা বলেছেন? নিজে কি তবে আপনি একটা তাইলে হনুমান। এই নিয়ে পুরো রাস্তার মাঝখানে ঝগড়ায় লেগে গেল ওদের। হঠাৎ আরিয়ানের ফোনটা বেজে উঠল। ফোন তোলার সাথে সাথে ও পাশ থেকে বলল, কই তুই এসে পড়েছিস? আসছি দাঁড়া। আসলে রাস্তায় একটা কানার সাথে দেখা হয়েছে তো, তাই একটু দেরি হচ্ছে। তুই চিন্তা করিস না, 2 মিনিটের মধ্যে আসছি আমি। এই বলে ফোনটা কেটে চলে গেল আরিয়ান। আর মিম বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলো ভার্সিটির উদ্দেশ্যে। কালকে ওর আপু বলেছিল এই ভার্সিটিতে ওর অ্যাডমিশন করেছে। ও আর ঋতু একই সাথে আসার কথা ছিল, কিন্তু ওই ময়দা সুন্দরী নাকি আবার দেরি হবে, তাই একা যাচ্ছে। ভালো লাগে না। ভার্সিটিতে ঢুকতেই বুক ধকধক করতে শুরু করলো মিমের, কারণ এই মুহূর্তে কেউ নেই ওর সাথে। আস্তে আস্তে করে ভিতরে ঢুকলো। এমন সময় কিছু ছেলে ডাকলো ওকে। সাথে সাথে ভয়ে পুরো কলিজা কেঁপে উঠলো ওর। কিছুক্ষণ আগেও যে কারোর সাথে ঝগড়া করে আসছে দেখে বোঝার উপায় নেই। ছেলেগুলোর ডাক শুনে মিম তাদের সামনে গেল। হঠাৎই ছেলেগুলো ওকে বলল, নাম কি নতুন? মিম? জি ভাইয়া, তানজিল মিম। তা কোন ডিপার্টমেন্টে তুমি? মার্কেটিং বিভাগে ভাইয়া। পাশ থেকে আরেকজন বলে উঠল, লে হালুয়া, এই মেয়ে দেখি সব কথাই ভাইয়া ভাইয়া করে। দেখেছি তো। শোনো, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে ভাইয়া? এখনই একটা ছেলে বাইক নিয়ে আসবে, ওই ছেলেটাকে তোমাকে প্রপোজ করতে হবে, তা আবার ভাইয়া বলে। কি? কখনো নয়, আমি পারবো না। এমন সময় তাদের মধ্যে থাকা 3 নম্বর ছেলেটি বলল। ছেলেটিকে ধমক দিয়ে প্রথম ছেলেটি আবার বলল, চুপ কর। তাহলে আপু তুমি রেডি তো? ছেলেটির কথা শুনে ভয়ে ঢোক গিল মিম। তারপর ছেলেগুলোর কথা মতো মাথা নিচু করে হাঁটতে শুরু করলো ও। এর ভিতরে ওই ছেলেটাও ভার্সিটিতে ঢুকে বাইক থামিয়ে ভিতরে ঢুকলো। তাকে না দেখেই মাথা নিচু করে বলে দিল, আই লাভ ইউ ভাইয়া। ওর কথা শুনে পুরো ভার্সিটির ছেলেমেয়েরা হেসে দিল। অবশ্য হাসবে না কেন? কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রপোজ করতে এসে ভাইয়া ডাকে তবে হাস্যকর নয় তো কি? কিন্তু ওর কি দোষ? ও কি ইচ্ছে করে এসেছে নাকি ছেলেটাকে প্রপোজ করতে? হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। কানে ধরো। ছেলেটার কথা শুনে পুরো কেঁপে উঠল মিম। আস্তে আস্তে উপরের দিকে তাকালো। সামনে ছেলেটির মুখ দেখে ভয়ে আরো চুপসে গেল। ও নো, আবার ভাঙা টেপ রেকর্ডার। সকাল সকাল কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলি আজকে? আজকে দিনটাই পুরো গেল রে। হায় আল্লাহ, প্রথম দিনেই কপাল খারাপ আমার। তুই একটা বোকা। মিম কাকে প্রপোজ করছিস? মুখটা তো একটু দেখা উচিত ছিল নাকি? সব হয়েছে ওই ছেলেগুলোর জন্য। আরিয়ান ধমক দিয়ে বলল। এই মেয়ে, কি বলেছি কথা কি কানে যাচ্ছে না? ছেলেটির কথাই পুরো শরীর কাঁপছে ওর। চোখ বন্ধ করে বলল, বিশ্বাস করুন ভাইয়া, আমার কোনো দোষ নেই। ওই ছেলেগুলো বলল যে আপনাকে এসে বলতে, না হলে ক্লাসে যেতে দিবে না, তাই আর কি। সরি ভাইয়া। এদিকে আরিয়ান ভাবছে রাস্তায় বসে বড় বড় কথা না, এখন যখন একটা সুযোগ পেয়েছি তাহলে এটা সুযোগ তো নিতেই হবে। মিস ঝাঁঝপতি লবঙ্গ, এই ভেবে আবারও ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল আরিয়ান। আমি একবারে বেশি কথা বলি না, তাই যা বলছি তাড়াতাড়ি করো। এবার না পারে চোখ দিয়ে পানি পড়তে শুরু করবে।
তারপরও নিজেকে অসম্ভব রকম শান্ত রাখার চেষ্টা করছে মিম। ও জানে শালাই ওকে রাস্তায় বসে ঝগড়া করার জন্য তার শোধ নিচ্ছে। কি আর করার, তাই বাধ্য হয়ে ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়ে পড়ল ও। আর বাকি সবাই তার মজা নিচ্ছে। আজকের এসব কিছু হয়েছে আপুর জন্য, আর একবার ঋতুর বাচ্চা তোরে সামনে পাই, তোরে ছাড়বো না দেখিস। বাঁচাও, বাঁচাও, কে আছো? এই বলে চেঁচেছে ঋতু আর দৌড়াচ্ছে, কারণ তার পিছনে কুকুর আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তায় কুকুর দেখে এক দৌড় দিল ঋতু। হঠাৎ সামনে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে দৌড়ে ফেলে সামনে থাকা ছেলেটি। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ ঋতুর দিকে। পরক্ষণে কিছু মনে পড়তে ছেড়ে দেয় আরুষ ঋতুকে। সাথে সাথেই ঠাস করে পড়ে যায় ঋতু নিচে। ঋতু চেঁচিয়ে বলল, ও মা গো, আমার কোমরটা মনে হয় গেল। এই ফাটা ডিসপ্লে, এইভাবে কেউ ছেড়ে দেয়? যা হয়েছে বেশ হয়েছে, এইভাবে গরুর মতো দৌড়ালে পড়তে তো হবে। কি, আমি গরু? না, ইউ হলে পচা পান্তাবাদ। ঋতু আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ল। চুপ করুন মিস্টার ফাটা ডিসপ্লে। পেছনে কুকুর তাড়া করেছিল, তাই তো দৌড়েছিলাম। ঋতুর কথা শুনে হাসতে লাগলো আরুষ। লাইক সিরিয়াসলি, যা হয়েছে বেশ হয়েছে। কালকে ঝগড়া করেছিলে না, তার শোধ উঠে গেছে। আরুষের কথা শুনে আরো রেগে গেল ঋতু, কিন্তু এই মুহূর্তে কিছু বলার মুডে নেই ঋতু। একই তো ব্যথা পেয়েছে, তার সাথে মিম একা একা চলে গেছে ভার্সিটিতে। তাই কিছু না বলে ঋতু গাড়ি করে চলল ভার্সিটিতে। আর আরুষ ঋতুর যাওয়ার পানে তাকিয়ে থেকে হাসতে হাসতে সেও চলল ভার্সিটিতে। ভোরে ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মেঘলার। কাল রাতে দু বোন মিলে প্রচুর গল্প করেছে, তারপর রাত 2টা বাজে ঘুমিয়েছে তারা। হঠাৎ ফোনে টুং করে শব্দ আসলো, সাথে সাথে ফোনটা হাতে তুলে নিয়ে মুচকি হাসলো মেঘলা, কারণ মেসেজটা আকাশের। আর তারা আজকে বিকেলে দেখা করবে এমন কিছু মেসেজ। মুচকি হেসে বিছানা থেকে উঠে বসে পড়ল সে, তারপর চলে গেল ওয়াশরুমে। মেঘলাকে মেসেজ দিয়ে প্লেন থেকে নেমে চলে আসলো আকাশ তার নিজের বাড়িতে। তার বাবা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে, তাই মুচকি এসে গাড়িতে বসে পড়ল সে। আজকে তার আম্মু আর ছোট ভাইকে অনেক বড় সারপ্রাইজ দিবে সে, কারণ তার বাবা ছাড়া আর কেউ জানে না যে সে এসেছে। এই ভেবে চলল সে নিজের গন্তব্যে। প্রায় 1.5 ঘন্টা যাবৎ কানে ধরে দাঁড়িয়ে আছে মিম আর আরিয়ান সামনে বাইকে বসে দাঁত কেলানি হাসি দিচ্ছে। ওর ইচ্ছে তো করছে শালার মাথাটাই ফাটিয়ে দিক। প্রথম দিনেই এত ঝামেলা, এর শোধ মিম সুদে আসলে ফেরত নিবে মিস্টার ভাঙা টেপ রেকর্ডার। একটা হনুমান, গাধা, গরু, ছাগল, মহিষ। তোর বউ তোরে একটুও ভালোবাসবে না দেখিস। রোজ ঝগড়া করবে তোর সাথে। আমার মতো বাচ্চা মেয়ের সাথে এমন করলি না, দেখিস তোর বউ তোরে একদিন সেই রকম একটা শাস্তি দিবে। মিমকে অবাক করে দিয়ে আরিয়ান বলল, আমাকে গালাগালি দেওয়া শেষ হয়েছে? না, কি? কিছু না। আচ্ছা, এখন শোনো, আজকের জন্য এতটুকুই চলবে। কাল থেকে কোনো ভুল করলে এর চেয়েও আরো বড় শাস্তি ভোগ করতে হবে, মাইন্ড ইট। মিমো মাথা ঝুলিয়ে সমর্থন দিল, কিন্তু ভেতর ভেতরে শয়তানি হাসি। এমন সময় ওদাও হলো মিস ময়দা সুন্দরী। ওকে কান থেকে হাত সরাতে দেখে দৌড়ে আসলো সে। এসে বলল, কি হয়েছে? কি হয়েছে? দাঁড়া ময়দা সুন্দরী, আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে মিম দিল দৌড়, আর ঋতু ওকে দৌড়াতে দেখে সেও দিল দৌড়। এমন সময় ভার্সিটির ভিতরে ঢুকছিল আরুষ। তারপর যা হওয়ার তাই হলো। ঋতু এত দ্রুত গতিতে দৌড়াতে ছিল যে সামনের ব্যক্তিকে দেখেও আর স্পিড কমাতে পারল না। তারপর গিয়ে পড়লো ঋতু আরুষের গায়ের উপর। আবারও একে অপরকে দেখে দুজনে একসাথে বলে উঠল, ইউ পচা পান্তাবাদ। আবার ইউ ফাটা ডিসপ্লে, আপনি? ভার্সিটির ক্যান্টিনে বসে বসে হাসছে মিম, আর ওর ঠিক উল্টো দিকে মুখ গোমরা করে বসে আছে ঋতু। এদিকে হাসি যেন থামছেই না ওর। ওকে হাসতে দেখে ঋতু বলল, তুই থামবি নাকি? না, থামুম না। কি করবি তুই? কিছু করুম না, যা হয়েছে তোর জন্য। আমি কি করলাম? আমি তোকে বলেছিলাম গিয়ে ফাটা ডিসপ্লের গায়ের উপরে পড়তে। তুই তো দৌড়াতে বাধ্য করলি, তাই তো। আর তোর জন্য যে ভরা ভার্সিটির সামনে কান ধরে দাঁড়িয়েছিলাম, সেটার কি হলো? আমি তোকে বলেছিলাম কান ধরে দাঁড়িয়ে থাকতে। তুই বলবি কি বললো তো ওই শালার ভাঙা টেপ রেকর্ডার? কি ভাঙা টেপ রেকর্ডার আবার কি? এরপর ঋতুকে কালকে থেকে আজকে পর্যন্ত আরিয়ানের সাথে হয়ে যাওয়া সব ঘটনা বলল মিম। সব শুনে তার হাসি থামছে না।
একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে বলল। এখন তুই থাম। কিন্তু এমন বদমাইশ মায়া হাসি থামলই না, তাই মিম ওর সাথে দাঁত কালানি দিল। ভার্সিটির ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান। এমন সময় সিঁড়ি বেয়ে আরিয়ানের সামনে আসলো আরুষ। তাকে দেখে আরিয়ান হেসে উঠল। এই মুহূর্তে আরুষের মাথায় ময়লায় পড়ে আছে, কালো টি শার্ট পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো হয়েছে আরুষ মাটিতে পড়ে যাওয়ার ফলে। আরিয়ান ভার্সিটির দোতলার উপর থেকে আরুষের সাথে হয়ে যাওয়া ঘটনা দেখতে পেয়েছে, তাই এমন কাহিনী দেখেও সেও হাসছে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে আরুষ বলল, এত হাসার কি হলো, ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট। তাহলে আমি কখন বললাম যে মেয়েটা ইচ্ছে করে পড়েছে? এখন বলো মামা, ফিল হলো কেমন? কচুর ফিল হইছে, ওই পচা পান্তাবাদ বারবার আমার গায়ের উপর এসেই পড়ে কেন? আরুষের কথা শুনে আরিয়ান অবাক হয়ে বলল, তার মানে কালকের মেয়েটাই ওই মেয়েটা? মায়েরাই কি রে বাবা, কিছুক্ষণ আগে ওর কোমর ভাঙলাম আর এখনো আমার। এর কথা শুনে আরিয়ান হেসে বলল, কেন, তুই কিভাবে ভাঙলি? তারপর আরুষ কিছুক্ষণ আগে ঋতুর সাথে হয়ে যাওয়া ঘটনার কথা বলল আরিয়ানকে। আরিয়ান শুধু হাসতে লাগলো। আরুষের কথা শুনে হাসি যেন থামছে না। এমন সময় আরিয়ানের ফোনটা বাজলো। ফোনটা তুলে বলল, আব্বু বলো। ওপাশ থেকে আরিয়ানের আব্বু বলল, তাড়াতাড়ি বাসায় আয়, তোর ভাইয়া এসেছে। আরিয়ান অবাক হয়ে বলল, কি সত্যি? কিন্তু ভাইয়ার তো আরো 2 দিন পর আসার কথা ছিল। এমন সময় আব্বুর কাছ থেকে আকাশ ফোনটা নিয়ে বলল, তোদের সারপ্রাইজ দিতে আগেই চলে এসেছি, তাড়াতাড়ি বাসায় চলে আয়। আরিয়ান খুশি হয়ে বলল, আসছি আমি, 1 ঘন্টার ভিতর চলে আসছি ভাইয়া। তাড়াতাড়ি আয়। এই বলে ফোনটা কাটলো আকাশ। তারপর ফোনটা রেখে আকাশ চলে গেল ফ্রেশ হতে। এদিকে আরিয়ানের খুশি দেখে কে, কতদিন পর তার ভাইয়াকে দেখতে পাবে সে। ভাবতে খুশি লাগছে তার। কি হয়েছে, তো খুশি কেন? ভাইয়া এসেছে। কি? তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যাবি। আর আগে বলতো, কালকে প্লেনে বসে কাকে ইডিট বলছিলি, তারপর সকালে তো কাকে যেন কানা বললি, ব্যাপারটা কি? আর বলিস ওটা কানা, ইডিয়েট, সাথে ঝাঁঝবতী লবঙ্গ। মানে হলো। তারপর আরিয়ানও আরুষকে কালকে থেকে সকাল পর্যন্ত যা যা হয়েছে তার সাথে ঝাঁঝবতী লবঙ্গের সব কথা বলতে লাগলো আরুষকে। একরাশ বিরক্তি মাখা মুখ নিয়ে মিম এখনো বসে আছে ক্যান্টিনে। কিছুতেই ভালো লাগছে না, শুধু আরিয়ানের দেওয়া অপমানটা মাথায় ঘুরছে ওর। কি করবে, কিছু তো করতে হবে, না হলে আজকে রাতে ঘুম হবে না। আজকে আর ক্লাস না করে বাসে যাবে এমন মনোভাব নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে ঋতু বলল, কি হলো, দাঁড়ালি কেন? বাসায় যাব, চল। কিন্তু কেন? ভালো লাগছে না, চল। মিমের জোড়াজুড়িতে ঋতু চলতে বাধ্য হলো। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। মুচকি হেসে দোকান থেকে কতগুলো চুইংগাম কিনে খেতে লাগলো মিম, আর রহস্যময়ী হাসি দিতে লাগলো। আজকে বুঝতে পারবা মিস্টার ভাঙা টেপ রেকর্ডার আমার পেছনে লাগলে কি হতে পারে। এই ভেবে কিছুটা জোরে হাসতে লাগলো মিম। এই কি হলো, হাসছিস কেন? কিছু না ময়দা সুন্দরী, আগে আগে দেখো হোতা হ্যাঁ কিয়া। মানে? এত মানে না, চল আমার সাথে। বলে মিম ঋতুর হাত ধরে চললো বাহিরে। এগুলো কি করছিস? এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলল ঋতু। তোর মাথা করছি, দেখতে পারছিস না? কেউ দেখলে কি হবে, বুঝতে পারছিস? কিচ্ছু হবে না, আর কেউ দেখলে তো হবে। কেউ থোড়াই দেখেছে যে আমরা ভাঙা টেপ রেকর্ডারের বাইকে চুইংগাম লাগিয়ে দিয়েছি, তাই চুপ করে থাক, আর যেটা করছি চুপ করে দেখতে থাক। বাইকের ব্রেকে চুইংগাম লাগিয়ে দিয়ে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চললাম আড়ালে, কারণ দেখতে হবে না মিস্টার ভাঙা টেপ রেকর্ডারের অবস্থাটা কেমন হয়। এই বলে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে চলল মিম আর ঋতু গাছের আড়ালে। নিজেদের কাজ শেষ করে আরিয়ান আর আরুষ চলো বাহিরে। এখন দুজন একসাথে বাসায় ফিরবে তারা, কারণ আরিয়ানের মতো আরুষও অনেক খুশি। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। আরিয়ান গিয়ে বাইকে ব্রেক ধরতেই চুইংগাম আটকে হাতে চলে এলো। হাত যত উপরে উঠাচ্ছে চুইংগাম ততই লম্বা হচ্ছে। এদিকে আরুষ আরিয়ানের এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না। হাসি পাচ্ছে তার, তবুও হাসি দমিয়ে রেখেছে সে। এদিকে আরিয়ানের মাথা গরম হয়ে গেল। এরকম একটা কাজ কে করলো এসব ভাবতে ভাবতে। এদিকে মিম আর ঋতু আরিয়ান আর আরুষের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। হঠাৎ মিম আর ঋতু বেরিয়ে আসলো গাছের আড়াল থেকে। ঋতু ভয়ে আত্মরা হয়ে গেছে। তারপরও মিম এক প্রকার
হাত ধরে টেনে নিয়ে আসলো ওকে। তারপর একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ওনাদের বলল, ছি 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 ভাইয়া, চুইংগাম না খেয়ে হাতে লাগিয়ে বসে আছেন? আমি জানতাম চুইংগাম মুখে দিয়ে খেতে হয়, আপনি তো দেখি হাতে লাগিয়ে বসে আছেন। খুব ভালো। এতটুকু কাটা গায়ে নুনের ছিটে দিতেই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো মিমা ঋতু। বাইরে এসে ওরে হাসি। মিমা ঋতুর হাসি দেখে কে হাসতে হাসতে চলল বাড়িতে। এদিকে আরিয়ান রেগে বোম হয়ে গেছে, কারণ তার বুঝতে বাকি রইল না এরকম বদমাইশি জাজপতি লবঙ্গই করেছে। মনে মনে নিজেকে বলছে সে, এর শাস্তি আমিও সুদে আসলে ফেরত নিব, মিস ঝাঁঝবতী লবঙ্গ। এদিকে আরুষ ভিতর ভিতর প্রচুর হাসি পাচ্ছে তার, কিন্তু বাহিরে বের করতে পারছে না সে। আরুষ বলল, দোস্ত যাবে নাকি দাঁড়িয়ে থাকবি? কি করে যাব ওই কানায় না ঝাঁঝবতী লবঙ্গ? কি করে চলে গেল দেখোস না তুই? আরুষ অবাকের সাথে তাকিয়ে বলল, তার মানে এটাই সেটা। কি? হুম। বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে কলিং বেল টিপ দিতেই আপু এসে দরজা খুলো। আপুকে দেখে আপুকে ধরতেই লুঙ্গি ডান্স দিতে লাগলো মিম। খুশিতে নাচতে ইচ্ছে করছে ওর, আর তাই করছে। এদিকে ওর কাণ্ড দেখে অবাক হয়ে পড়ল মেঘলা আপু। কি হয়েছে, বান্দরের মতো নাচছিস কেন? পরদিন চোখ লাল করে দেওয়ালের সাথে চেপে ধরে তাকিয়ে আছে আরিয়ান মিমের দিকে। তবে এই মুহূর্তে দোষটা ওরই ছিল। বাইরে কে ছিল তাকে না দেখে টান মেরে ভিতরে নিয়ে আসলো মিম। কিছুক্ষণ আগে ঋতুকে ভেবে ভাঙা টেপ রেকর্ডারকে টেনে ভিতর নিয়ে এসেছে ও। হঠাৎ করেই তাকে দেখে এক প্রকার চিৎকার দিতে যাবে, তার আগে আরিয়ান মুখ চেপে ধরল মিমের। এদিকে আরিয়ান চেঁচিয়ে বলছে, ইউ ইডিয়েট, এটা কি করলে তুমি? তবে একদিক থেকে ভালো হয়েছে, সকালের বেয়াদবির শাস্তিটা এখনই সুদ সমেত ফেরত দিব আমি, মিস ঝাঁঝবতী লবঙ্গ। বলে শয়তানি হাসি দিল আরিয়ান। আরিয়ানের কথা শুনে পুরো ঘাবড়ে গেল মিম। হাইরে, এখন কি করবে কে জানে। এদিকে মুখ চেপে ধরে আছে, শ্বাস তো প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হঠাৎই আরিয়ান মুখ থেকে হাত সরিয়ে ফেল। আরিয়ান হাত সরাতে জোরে জোরে শ্বাস ফেলে মিম বলল, আপনি কি পাগল? এতক্ষণ কেউ মুখ চেপে ধরে? ও বাবা, আর 2 মিনিট হলেই তো পগার পার হয়ে যেতাম আমি। মিম নিজের মতো করে কথা বলে যাচ্ছে, আর আরিয়ান শুধু ওর দিকে তাকিয়ে আছে। কেমন যেন লাগছে তাকে, কিছুটা ঘাবড়ে গিয়ে পড়ল। দেখুন ভাইয়া, সকালে যা হয়েছে তা শোধবোধ। আপনি আমাকে পুরো ভার্সিটির সামনে অপমান করেছেন, তাই আমিও একটু মজা করেছি, আর কিছু না। তার মানে ওই বেয়াদবি তুমি করেছিলে? আরিয়ানের এই কথাটা শুনে এখন নিজের মাথা চুল নিজেরই চিরতে ইচ্ছে করছে মিমের। না মানে, কি মানে করছো? ভুল যখন করছো শাস্তি তো পেতেই হবে। আরিয়ানের শাস্তির কথা শুনে মিম হালকা চেঁচিয়ে পড়ে গেল আরিয়ানের বুকে। মানে অজ্ঞান হয়ে গিয়েছে, আসলে হয়নি, অ্যাক্টিং করলো আর কি। আরিয়ানের বুকে পড়তেই আরিয়ান ধরে ফেল। কিছুটা ঘাবড়ে গেল সে। আরিয়ান অস্থির হয়ে গেছে, বুঝতে পেরে তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে আসলো মিম। ওর এমন কাজে আরিয়ান পুরো ভ্যাবাচাকে খেয়ে গেল। মিম আরিয়ানকে একটা চোখ টিপ মেরে দিল দৌড়। এদিকে আরিয়ান ওর এমন কাজে পুরো বোকা বনে গিয়ে হাঁ হয়ে দাঁড়িয়ে পড়লো। পরক্ষণে কিছু একটা মনে করে মুচকি হাসলো আরিয়ান। তারপর রুম থেকে বেরিয়ে খুঁজতে লাগলো আরুষকে। তুই পচা পান্তাবাদ, তোমার জন্য আশেপাশের মানুষেরা আমাকে দেখে হাসছে, তোমাকে তো আমি। এই বলে সামনে এগোতে নিল আরুষ। সাথে সাথে গায়ের উপর থেকে একটা জামা পড়ে যায় নিচে, আর তাতে পা পিছলে পড়ে যায় আরুষ। সাথে সাথে সামনে দাঁড়িয়ে থাকা ঋতু দেখে হেসে দেয়। এতক্ষণ ঋতু আর আরুষ মিলে একে অপরের সাথে ঝগড়া করতেছিল, আর আরুষের অবস্থা দেখে আশেপাশে সবাই হাসছিল। আর যা দেখে আরুষ রেগে গিয়ে ঋতুকে কিছু করতে যাবে তার আগেই পড়ে যায়। হঠাৎ ঋতু তার হাসি থামিয়ে দিয়ে আরুষের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, সরি ফাটা ডিসপ্লে। ভাইয়া, আসলে আমি ভেবেছিলাম আমার বেস্ট মিম, তাই ওর দিকে জামা কাপড়গুলো ছুঁড়ে মেরেছিলাম। বুঝতে পারিনি আপনার গায়ে পড়ছিল, তাই সরি। এতক্ষণ ঋতু কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল আরুষ, কারণ এই প্রথমবার এত সুন্দর করে কথা বলল ঋতু তার সাথে। আরুষ কিছু না ভেবেই ঋতুর হাত ধরে উপরে উঠে দাঁড়ালো। এমন সময় হঠাৎ করে ঋতু গিয়ে পড়লো আরুষের বুকে। আরুষ হঠাৎ এমনটা হতে কিছু বুঝতে না পেরে সেও পড়ে যায় নিচে। এবার আরুষের কোমর মনে হয় শেষ। আরুষ নিচে আর ঋতু তার উপরে। এদিকে মিম হাঁ হয়ে তাকিয়ে আছে ঋতু আর আরুষের দিকে।
কারণ ওর জন্যই তারা পড়ে গেছে নিচে। আরিয়ানের থেকে পালাতে এত দ্রুত গতিতে দৌড়ে আসছিল যে নিজের স্পিডই কমাতে না পেরে এসে ধাক্কা লাগলো ওর সাথে ঋতুর। ও নিজেকে ধরে রাখতে পারলো, ঋতু পারলো না। হঠাৎ এমনটা হতে বুঝতে না পেরে পড়ে যায়। ওর সাথে ধাক্কা লেগে ঋতু, আর ঋতুর সাথে ধাক্কা লেগে আরুষ। ওদের কাহিনী দেখে জিহ্বায় কামড় দিল মিম। তারপর শুধু হা হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। এদিকে আজ মেঘলাকে প্রপোজ করতে আসছে আকাশ, আবার মেঘলাও আকাশকে প্রপোজ করতে এসেছে, কিন্তু কেউ কাউকে সাহস করে বলতে পারছে না। একরাশ নীরবতা কাটিয়ে মেঘলা আপু বলে উঠল, তুই বল আগে। এতক্ষণ পর মেঘলার মুখে এমন কথা শুনে পুরো ভেবাচাকা খেয়ে গেল আকাশ। তারপর সে নিজেই এক বুক সাহস নিয়ে পকেট থেকে একটা রিং বের করে বলল, উইল ইউ ম্যারি মি মেঘলা? আকাশের কথা শুনে মেঘলা পুরো শকড। সেও তো এতক্ষণ এই কথাটাই বলতে চেয়েছিল। সত্যি কথা বলছি, তোকে আমি সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। অনেকবার ভেবেছি বলবো বলবো, কিন্তু বলতে পারিনি। যে আজকে বলে দিলাম। তুই কি রাজি আমার লাইফ পার্টনার হতে? এতক্ষণ মেঘলা আকাশের কথাগুলো শুনে বলে উঠল, আমিও তো তোকে ভালোবাসি আকাশ। মেঘলার কথা শুনে আকাশের চোখ পুরো খুশিতে জলজল করে উঠল। তারপর মেঘলার হাতে আংটি পরিয়ে দিল আকাশ। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো তারা। দুজনেই খুশি। রিক্সা করে বাড়ি ফিরছে আকাশ আর মেঘলা। আকাশ এটা ওটা বলছে আর মেঘলা চুপটি করে সব শুনছে। এই মুহূর্তে তারা একে অপরের হাত ধরে আছে। মেঘলা আকাশের কাঁধে মাথা দিয়ে আছে। চারিদিকে ফুরফুরে বাতাস। সূর্য এখনই ডুবে যাবে আকাশের বুকে। এমন একটা সময় হঠাৎই আকাশ বলল, খুব তাড়াতাড়ি তোর বাসায় গিয়ে কথা বলবো আমার বাবা মাকে নিয়ে। বিনিময়ে মেঘলা কিছু বলল না, শুধু মুচকি হাসলো। এরকম নানা কথার মাঝেই চলেছে তারা তাদের গন্তব্যে। বাড়ি ফেরার উদ্দেশ্যে রিক্সায় বসে আছে মিম আর ঋতু। ঋতু পুরো গোমরা হয়ে বসে আছে, মিমের সাথে কথা বলছে না। অনেকবার সরি বলেছে মিম তাকে, তারপরও তার রাগ কমছে না। ভাগ্য ভালো ছিল ভাঙা টেপ রেকর্ডার আসার আগে ওরা চলে এসেছে। না জানি আরুষ ভাইয়ের কোমর ভেঙে গেছে, দেখলে কি করতো ওদের। তখন ঋতুকে আরুষ ভাইয়ের উপর থেকে উঠিয়ে তার গায়ের উপর থেকে জামা কাপড় সরিয়ে তাকে সরি বলে চলে আসে মিম আর ঋতু। আজকের শপিংটাও হলো না। এদিকে আরিয়ান আর আরুষ গাড়ি করে বাড়ি ফিরছে। আরিয়ান তো পুরো মাথা গরম হয়ে আছে। এই মুহূর্তে মিমের উপর প্রচন্ড রেগে আছে সে। এর প্রথম কারণ ঠিকভাবে শপিং করতে পারলো না, তারপর আবার আরুষের কোমর ভাঙ্গা। সব মিলিয়ে খিচুড়ি তৈরি হয়ে গেছে। আর আরুষ ব্যথায় চুপ করে বসে আছে গাড়িতে, কিছু বলছে না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এই 2 দিনে ভার্সিটি যাওয়া হয়নি মিমের, আর ওর সাথে ঋতুও যায়নি। ভার্সিটি না যাওয়ার 2টি কারণ ছিল। এক, বাড়িতে কিছু কাজ ছিল, আর 2, ভাঙ্গা টেপ রেকর্ডারের ভয়ে। সে যাই হোক, সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল মিমের। সবচেয়ে আনন্দের বিষয় হলো আজকে আকাশ ভাইয়েরা আসবে ওদের বাড়িতে। ওর আপুকে দেখতে। অবশ্য দেখতে আসবে বলে ভুল হবে, আসবে তো বিয়ের তারিখ ঠিক করতে। শুনেছে আকাশ ভাইয়ের ছোট ভাই আর তার এক বন্ধু আসবে, তাই মনে মনে কিছু শয়তানি বুদ্ধি বানিয়ে রেখেছে মিম। তবে একা নয়, সাথে আছে ওর বেষ্টু ঋতু। ও একটু পরে এসে পড়বে এই ভেবে চলো ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরোতেই ময়দা সুন্দরীকে দেখতে পেল। প্রচুর সেজেগুজে এসেছে। তবে এই সাজে তোকে উঠাতে হবে ময়দা সুন্দরী। এক শয়তানি মার্কা হাসি দিয়ে বলল মিম। ঋতু অবাক চোখে তাকিয়ে বলল, মানে তো একটা আছে, ময়দা সুন্দরী শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। সকাল 9টা। আকাশের বাড়ির সবাই সেজে গুজে তৈরি হয়ে যাবে মেঘলাদের বাড়িতে। এই আকাশ আর মেঘলার ব্যাপার সবাই মেনে নিয়েছে, কারণ তারাও মেঘলাকে পছন্দ করত। এখন মেঘলা তাদের বাড়ির বউ হবে, এতে তাদের কোনো আপত্তি নেই। তাই সবাই খুশি মনে চলছে তারা। আরিয়ান, আরুষ, আকাশ আর আকাশের বাবা মা সবাই তৈরি হয়ে গাড়ি করে চলছে। আকাশ তো অনেক খুশি। অনেক দিনের পূর্ণ বাসনা পূর্ণ হবে তার বেশ কিছুক্ষণ পর। গাড়ি এসে থামলো মেঘলাদের বাড়ির সামনে। গেটের সামনে মেঘলার আব্বুকে দেখে সালাম দিল আকাশ আর তার বাবা। তারপর সবাই খুশি মনে চলল বাড়ির ভিতর। রুমে ঢুকে সবাই গিয়ে বসে পড়ল সোফায়। তারপর একে একে করে সব খাবার এনে সামনে রাখলেন আম্মু। এর ভিতরে মেঘলা আপুকে সেজেগুজে নিয়ে আসা হলো তাদের সামনে। সবাই মেঘলা আপুকে দেখে খুশি হয়ে গেল। আকাশের আম্মু বলল,
আমাদেরও কোনো আপত্তি নেই মেঘলা মাকে আমাদের বাড়ির বউ বানাতে। এমন সময় একটা রুমের ভিতর থেকে একটা বুড়ো আর বুড়ি বলে উঠল, আমাদের আপত্তি আছে। সাথে সাথে সামনে বসে থাকা সবাই তাকালো পিছনে। মাথায় নকল সাদা চুল, চোখে চশমা, হাতে নর্মাল চুড়ি, আর তাতে শাড়ি পরেছে মিম। ওর হাতে আছে একটা লাঠি। আর ঋতু পরেছে সাদা পাঞ্জাবি, নাকে নকল নোজ, দাড়িতে নকল দাড়ি, মাথায় টুপি পরে তৈরি সে। টোটাল কথা হচ্ছে দুই বন্ধু মিলে স্বামী স্ত্রী সেজেছে, তাও আবার কোনে দাদা দাদি। এদিকে ওদের এভাবে দেখে মার আপু নিশ্চয়ই অবাক হয়ে গেছে। হরই কথা, পরিবেশটা এমন হয়ে গেছে যে সবার দৃষ্টি এখন ওদের দিকে, আর ওদের সামনে আকাশ ভাইয়ের সাথে বসে থাকা দুই ছেলের দিকে। তাদের দেখে যেন চরম অবাক হয়ে গেল ওরা। এ দেখে ভাঙা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে। এদিকে ওদের দেখে ভয়ে ঘাবড়ে গেছে প্রায় মিম। যদি চিনে ফেলে তাই তো গেছে, মান সম্মান সব আলু ভর্তা হয়ে যাবে। এই আইডিয়াটা পেয়েছিল একটা বাংলা সিনেমা দেখে। যেদিন থেকে মুভিটা দেখেছিল সেদিন থেকে ভেবে রেখেছে আপুকে যেদিন দেখতে আসবে সেদিন মিমও বুড়ি সেজে জামাইকে প্রশ্ন করবে। যেই ভাবা সেই কাজ। এমন সময় আকাশ ভাইয়ের আপু বলে উঠলেন, জি বলুন, আপনাদের আপত্তি কোথায়? ওনার কথা শুনে মিম আর ঋতু গুটি গুটি পায়ে সামনে চলো। এদিকে আরুষ আরিয়ানের কানে কানে বলছে, দোস্ত ওনাদের একটু কম বয়সী মনে হচ্ছে না? কি বলতে চাইছিস? না, কেমন যেন চেনা চেনা লাগছে আর কি। আরুষের কথা শুনে আরিয়ানও এক গভীরভাবে তাকালো তাদের দিকে। মিম আর ঋতু চুপি চুপি করে সোফায় বসতে গেল। মিম একটু কাশি দিয়ে আরুষের দিকে তাকিয়ে বলল, ফাটা ইয়ে না ফুকু, বলছি তুমি একটু সরে বসো। মিমের কথা শুনে আরুষ গিয়ে বসে পড়লো আরিয়ানের কোলে। তারপর ঋতুকে ওদের পাশে বসিয়ে আকাশ ভাইয়ের সামনে মিম বসলো। আকাশ ভাইয়ের আপুর দিকে তাকিয়ে বলল, আসলে আপত্তি বলতে আমি কিছু প্রশ্ন করতে চাই আমার নাচ জামাইকে। মিমের কথায় সবই কিছুটা অবাকের চোখে তাকালো, কিন্তু মিম একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আকাশ ভাইয়াকে বলল, বলছি যে আমার নাচ জামাই মানে নাচ জামাই মেঘলা আমাকে দাদিমা বলে ডাকে, তুমিও তাই বলে ডাকবে, ঠিক আছে? আর আমরা দুজন হলাম মেঘলার দাদা দাদি। আকাশও খুশি হয়ে সালাম দিয়ে বলল, ঠিক আছে দাদিমা। এখন বলো, তুমি রান্না করতে পারো তো? হ্যাঁ। এদিকে আরুষ আরিয়ানের কানে কানে বলল। দোস্ত এটা কেমন প্রশ্ন? বিনিময়ে আরিয়ান কিছু বলল না। আকাশ ঘাবড়ে গিয়ে বলল, পারি, বিদেশে তো আমি নিজেই রান্না করে খেয়েছি। মিম চোখের চশমাটা ঠিক করে বলল, খুব ভালো। এখন বলো, বাচ্চা কাচ্চা কোলে নিতে পারো তো? তারা কান্নাকাটি করলে সামলাতে পারো তো? ইয়ে না মানে। না না থাক, বলতে হবে না। এদিকে আরিয়ানের এখন সন্দেহ সন্দেহ লাগছে, তাই সে তাকিয়ে আছে মিমের দিকে। এদিকে মিমের অবস্থা তো এখন যায় যা করতে চাইছিল সব এখন আলু ভর্তা হয়ে গেছে। ভাঙ্গা টেপ রেকর্ডার এমন ভাবে তাকিয়ে আছে কেন? চিনতে পারলো নাকি? না না, চিনতে দেওয়া যাবে না। চিনে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আরিয়ানের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকার কি আছে? আগে কখনো মেয়ে মানুষ দেখিনি নাকি? আরিয়ান এবার একটু সংকোচ বোধ করে বলল, না তেমন কিছু না দাদি, আসলে আপনাকে এত সুন্দর দেখতে যে আমি তো পাগলই হয়ে গেলাম। আরিয়ানের কথা শুনে হেসে বলল, ভালো লাগছে তাই নাকি? চলো তাহলে বিয়ে করে ফেলি। আরিয়ানও মুচকি হেসে বলল, কেন নয়, দাদু যদি রাজি থাকে আপনাকে আমার হাতে তুলে দিতে আমিও রাজি আছি, চলুন তাহলে। এমন সময় ঋতু কাশি দিয়ে বলল, এসব কি হচ্ছে ডার্লিং? এখানে আমি আছি, তুমি দেখতে পাচ্ছ না মা? ওদের এমন কথাবার্তা শুনে আশেপাশে সবাই হাসলো। বেশি হেসেছে ঋতু ডার্লিং ডাক শুনে। মিমি একটু ভাব নিয়ে পড়ল, বুড়ো বয়সে ভীমরতি হলো নাকি? নাতি নাতিদের সামনে কি সব ডাকছো? ওর কথা শুনে আরো উচ্চ স্বরে হাসলো তারা। আর তার মাথার চুলকে বলল, তা দাদু আর দাদি আর কিছু জিজ্ঞেস করবেন না? করবো বিয়ের পর। মনে মনে মিম বলল, শালা তোদের জন্য পারলাম কই, যা যা বলতে চাইছিলাম সব তো ভুলে গেছি। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়তে হবে। আব্বা জানে দেখলে তো শেষ। তার মানে আপনারাও রাজি? মিমা ঋতু মাথা ঝুলিয়ে হাত সমর্থন দিল। তাহলে আর কি, পিয়ানকে ডাকুন মানে। এদিকে মিমের অবস্থা আরো বিগড়ে গেল। ওর আপু ওদের এইভাবে দেখলো তো, তাই মিম আর ঋতু একে অপরের দিকে তাকিয়ে সবার সামনে বলে উঠল, আমরা তাহলে এখন যাই, পরে আবার আসবো। আরিয়ানের এখন আরো সন্দেহ জাগলো।
কেমন যেন পালাই পালাই ভাব। কেন দাদি, এখনই চলে যাবেন? না তেমন কিছু নয়, এমনি একটু কাজ ছিল। এদিকে ঋতু এখন ঘাবড়ে গিয়ে বলল, আরে ডার্লিং চলো রুমে, আমাকে ঔষধ খাইয়ে দিবে। চল। বলে ঋতুর দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল, কারণ ওর নকলদারি খুলে গেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মিম। কি হলো, উঠে দাঁড়ালেন কেন দাদি? না তেমন কিছু না, এদিকে ঋতুকে কয়েকবার ইশারা দিয়েছি কিন্তু ও বুঝতেই পারছে না। হঠাৎই আরুষের চোখ যায় ঋতুর দাড়ির দিকে। মিম তা দেখে আরুষের দিকে তাকিয়ে পড়ল। তুমি কি করো নাতি, মানে পড়াশোনা করো নাকি চাকরি? আরুষ আর খেয়াল না করে পড়ল। আমি অনার্স 4th ইয়ারে পড়ি। আমি আর ও মানে আরিশান। ও ও খুব ভালো। এদিকে আরিয়ান বুঝে গেছে এরা নকল, কারণ ঋতুর দাড়ি দেখে ফেলেছে আরিয়ান। আরিয়ান টান মেরে ঋতুর দাড়ি খুলে ফেল, সাথে সাথেই ঋতু মুখে হাত দিল। মান সম্মান সব ফালুদা হয়ে গেল রে। এদিকে আরিয়ান উঠে দাঁড়িয়ে মিমকে বলল, আরে দাদি, দাদু দেখি নকল দাড়ি লাগাচ্ছে, আপনি আবার নকল চুল লাগাননি তো? আরিয়ানের কথা শুনে ঘাবড়ে গেল মিম। কি যে বলো না নাতি, নকল হতে যাবে কেন? এই বলে পিছনে এগোতে লাগলো মিম, আর আরিয়ানও সামনে এগোতে লাগলো। আরিয়ানের এমন কাজ দেখে ঋতুকে চেঁচিয়ে পড়ল। ঋতু দৌড়াতে নিলেই আরুষ হাত ধরে ফেলে, তারপর কোনো মতে হাত ছাড়িয়ে দিল দৌড়। আর মিমও পাশ কেটে দৌড়ে যেতেই আরিয়ান টান মেরে নকল চুল খুলে ফেল। তারপর আর কি দৌড়ে রুমে ঢুকলো। চুলটা আরিয়ানের কাছেই রয়ে গেল। ওদের আর পাইকে রুমে ঢুকতেই দরজা বন্ধ করে দিয়ে শ্বাস ফেলতে লাগলো ওরা। এদিকে ওদের এমন কাজে সবই হেসে দিল। আরিয়ান, আকাশ, মেঘলা, আরুষ আর আকাশের বাবা মা হাসলো না, শুধু আম্মু মাথা নিচু করে সবার সামনে পড়ল। আমরা সত্যি খুব দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। ওরা আসলে ও আমার ছোট মেয়ে, একটু দুষ্ট প্রকৃতির। আকাশের আম্মু হেসে বলেন, না কোনো ব্যাপার না, আমরা কিছু মনে করিনি, আর ভালোই লেগেছে, খুব মজা পেয়েছি বলে হেসে উঠলেন সবাই। এর ভিতর আব্বু ফোনে কথা বলা শেষ করে চলে আসলেন সবার সামনে। সবাইকে হাসতে দেখে আম্মুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? না তেমন কিছু না। আকাশের আব্বু হাসি থামিয়ে বললেন, তাহলে এখন বিয়ের তারিখ ঠিক করা যাক। আব্বু হেসে বলেন, অবশ্যই। রুমের মধ্যে পাইচাই করছে মিম আর ঋতু। ইচ্ছে করছে ঋতুকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। মায়েরটার জন্যই ধরা পড়ে গেল। মিম এক প্রকার চেঁচিয়ে পড়ল, তোরে কতবার বললাম দাড়িটা খুলে গেছে, ঠিক কর ঠিক কর। বললি কখন? ওই তো ইশারা দিয়েছিলাম না। এখন না বুঝতে পারলে কি করব বলতো? এমন সময় দরজায় নক করলো কেউ। এদিকে দরজার শব্দ পেয়ে ভয়ে আত্মরা হয়ে গেছে ওরা। ঋতু তো ভয়ের কারণে বাথরুমে ঢুকে গেছে। একটা ভিতর ডিম কোথাকার। এই বলে এক পা করে দরজার কাছে গেল মিম। এখনো শাড়ি পরে আছে, চুলটা তো ভাঙা টেপ রেকর্ডার খুলে ফেললো। শালা শয়তান দরজার কাছে এসে বলল, কে? আরে আমি ও মেঘলা আপু, দাঁড়াও। এই বলে খুললো দরজা, তারপর বলল, চলে গেছে আপু। যাবে, তোদের ডাকছে ওনারা। এই রে খাইছে, নিশ্চয়ই বকাবকি করবে। না না যাবো না, তুমি গিয়ে কিছু একটা বলো আপু। কিছু হবে না, চল, ওনারা কিছু মনে করেনি। সত্যি বলছো তো আপু? চল। এর ভিতর ঋতু বাথরুম থেকে বেরিয়ে আসলো। আপু ড্রেস চেঞ্জ করবো না? না এইভাবে চল। তারপর আর কি আপুর পিছন পিছন চললো মিম আর ঋতু মাথা নিচু করে। সবার সামনে এসে অবাক ওরা, কারণ ওনারা তখনকার বিষয়টা নিয়ে কিছু বললো না, শুধু হাসলো। ওরা হাসলো। এদিকে আরিয়ানা আর আরুষ একে অপরের দিকে তাকিয়ে পড়ল। ও নো, এরা দেখি ঝাঁঝবতি লবঙ্গ আর পচা পান্তা ভাত। দুই বান্ধবী মিলে এতক্ষণ বোকা বানাচ্ছিল দেখছিস। তারপর তারা সবাই চলে গেল। অবশ্য যাওয়ার আগে ভাঙ্গা টেপ রেকর্ডার আর ফাটা ডিসপ্লে মিম ঋতুর দিকে তাকিয়েছিল, কিন্তু ওরাও একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটা দাঁত কালানি হাসি দিল। নাচমেরি লাইলা লাইলা, নাচমেরি লাইলা ফুল মিউজিক সিস্টেমের গানটা বাজে উড়াধুরা নাচছে মিম আর ঋতু। এই মুহূর্তে খুশিতে আছে পুরো। আজ থেকে 15 দিন পর আপুর বিয়ে, আর বিয়ে মানেই নাচ গান, হই হুল্লোড়, কেনাকাটা, সাজগোজ। উফ, ভাবতেই খুশি খুশি লাগছে ভীষণ। ওদের ইচ্ছে করছে নাচতে নাচতে পুরো রুমটাকে ফাটিয়ে দিতে, কিন্তু সেটা তো করা পসিবল নাই। তাই বিছানায় উঠে ফুলটু ডান্স দিচ্ছে ওরা।
আর আপু ওদের এমন পাগলামি দেখে মুখ চেপে হাসছে। বেশ কিছুক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়ল বিছানায়। তারপর পানি খেয়ে নিজেদের শান্ত করলো। এরপর ঋতু বলল, দোস্ত আজকে তবে এখন যাই, আবার পরে আসবো। আর কালকে ভার্সিটি যাবি তো? কিন্তু এখনই যাবি বাসায়? পরে গেলে আরো দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দোস্ত, কালকে দেখা যাবে। এই বলে ঋতুকে জড়িয়ে ধরল। তারপর